রাজেশ, তুমি কি দেখেছো, কোথায় হচ্ছে এগুলো? দেখো, এখনো পর্যন্ত এই জাল পাসপোর্ট চক্রের জাল যেভাবে বিস্তৃত হয়েছে সেটা কিন্তু শুধু আমাদের বসিরহাট যে বর্ডার, বাংলাদেশ বর্ডার শুধু তাই নয়, এই জাল যে গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে রয়েছে সেটা কিন্তু পুলিশের তদন্তে এক প্রকার নিশ্চিত। এবং এটা একেবারে নতুন যে কোনো বিষয় আমরা প্রথমবার জানছি তাও নয়, এটা অনেকটা পুরনো একটা বিষয়। এই চক্র বহু বছর ধরে অ্যাক্টিভ এবং কলকাতা পুলিশের নজরে সম্প্রতি একটা স্পেসিফিক ইনপুট থেকে এই ঘটনাটার সামনে আসে। এসসিও যেটা রয়েছে তারা তদন্ত করছে এবং এখনও পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এই তদন্তে যখন নামে কলকাতা পুলিশ, তদন্তে করতে গিয়ে দেখা যায় যে পেঁয়াজের খোসার মতন একের পর এক স্তর রয়েছে এবং সেটা তার জন্য বহু স্তরে কিন্তু এই জালিয়াতি চক্রটা যুক্ত হয়ে রয়েছে। সেখানে যারা গ্রেপ্তার হয়েছে এখনও পর্যন্ত তাদের মধ্যে একজন পোস্ট অফিসের যারা ডেলিভারি ম্যানেজার রয়েছে, যারা চিঠি দেন, তারা যেরকম রয়েছেন, সেরকম যারা একটি পাসপোর্ট সেবা কেন্দ্রের যারা কর্মী তারাও কিন্তু এর মধ্যে জড়িত আছেন বলে পুলিশ সন্দেহ করছে। এবং পাশাপাশি 2 জন বাবা ছেলে গ্রেপ্তার হয়েছেন বসিরহাটের যে গোজাডাঙ্গা বাংলাদেশ বর্ডার রয়েছে, ইন্ডো বাংলাদেশ বর্ডার, সেখানে তারা সক্রিয় ছিলেন। এবং তুমি জানো এটা একটি বাংলাদেশ সীমান্ত, পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ সীমান্ত। সেইখান দিয়ে যত বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আসতেন তাদের শুধু অনুপ্রবেশ করানোই নয়, তারা যাতে অনুপ্রবেশ করার পর নিশ্চিন্তে ভারতে বসবাস করতে পারেন সেই জন্য ভুয়ো পাসপোর্টটাও বানিয়ে দিতেন বাবা ছেলে। তারা কিন্তু বহু বছর ধরে এই তারা অ্যাক্টিভ ছিলেন, বাবা ছেলে সক্রিয়ভাবে পাসপোর্ট বানাতেন। আমি স্যারের কাছ থেকে এই জায়গাটাই জানতে চাইবো। স্যার, রাজেশ একটা বর্ণনা দিল যে কিভাবে এই কাজটা সংগঠিত হচ্ছে। আপনার দীর্ঘ অভিজ্ঞতা, আপনিও বারবার এই ঘটনাগুলো দেখেছেন, কিভাবে অপরাধটা সংগঠিত হয় আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। হ্যাঁ, দেখুন, প্রথমে আমাদেরকে জানতে হবে যে আপনি যদি পাসপোর্ট, ইন্ডিয়ান পাসপোর্ট পান, তাহলে আপনাকে কি কি করতে হবে। প্রথমে হচ্ছে যে কোনো লোককে যদি পাসপোর্ট পেতে হয় তাকে একটা পাসপোর্ট অনলাইনে একটা পিটিশন করতে হবে তার পাসপোর্টের পোর্টালে। ওখানে তার সাথে তার ভোটার আইডি কার্ডের কপি, তার আধার কার্ডের কপি, তার স্কুল সার্টিফিকেটের কপি, প্যান কার্ডের কপি, এইগুলো সব জমা দিয়ে 1500 টাকা জমা দিতে হবে পাসপোর্ট অফিসে, আরপিও অর্থাৎ রিজনাল পাসপোর্ট অফিসে, যেটা আনন্দপুর থানার আছে, সেটা হচ্ছে আপনার রুবি হসপিটালের ঠিক পাশে। সেখানে অ্যাপ্লিকেশন করার পরে তারপর আপনাকে ডাকা হবে। ডাকার পরে আপনাকে একটা ছোটোখাটো এনকোয়ারি করবে পাসপোর্ট অফিসাররা। পাসপোর্ট অফিসারের এনকোয়ারি, একটা প্রিলিমিনারি এনকোয়ারি করার পরে আপনার প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টস একজন ভেরিফাই করবেন, আরেকটা বেঞ্চ। সেই ভেরিফাই করার পরে যারা বুঝতে পারবে যে না সত্যি সত্যি ঠিক আছে, তখন আপনার একটা ছবির প্রশ্ন চলে আসবে। ওরা ছবিটা তুলবে, ডিজিটাল ছবি তুলবে এবং ছবিটার মধ্যে আপনার আইবলসের ছবিটা প্রধান আছে। তারপরে আপনাকে এই যে আঙুলগুলো দেখছেন, 4টে আঙুল, এই 4টে আঙুলের ছাপ দিতে হবে, বুড়ো আঙুলের ছাপ দিতে হবে। এই প্রত্যেকটা ফিঙ্গার ইমপ্রেশন ওখানে রেকর্ডেড থাকবে। করার পরে আপনাকে বলবে যে আপনি নেক্সট মোবাইলে নেক্সট আপনার কি করতে হবে সেটা যাবে, অর্থাৎ লোকাল পুলিশ থেকে একটা এনকোয়ারি হবে। এবার লোকাল পুলিশ থেকে যখন এনকোয়ারি হবে তখন লোকাল পুলিশ অফিসার যেই থানা জুরিডিকশনে আপনি থাকেন সেই থানার একজন, প্রত্যেকটা পুলিশ স্টেশনে একজন এয়ারমার্ক অফিসার আছে। এয়ারমার্ক অফিসার ফ্রম ডিডি কিংবা এসবি থেকে নয়, থানারই অফিসার, কিন্তু এয়ারমার্ক অফিসার হচ্ছে তিনি তার ডিউটিও করবেন প্লাস পাসপোর্টের কাজটাও দেখবেন। এবং তার কাছে সরকার একটা ট্যাব দিয়ে দিয়েছে বড় ধরে, সেই প্যাডে আপনাকে যখন ডাকা হবে যে তখন আপনি যাবেন, যাওয়ার পরে আপনার ছবি তোলা হবে। অর্থাৎ আপনি যেই ছবিটা পাসপোর্টে তুলেছে আর আপনার এই যে থানা থেকে অফিসাররা তুলছে, এটাকে ট্যালি করা হবে এবং আপনার অরিজিনাল প্রত্যেকটা ডকুমেন্টারি এভিডেন্স, সেই ডকুমেন্টারি এভিডেন্স উনি ভেরিফাই করবেন এবং প্রত্যেকটার কপি নেবেন। কপি নেওয়ার পর উনি আপনার বাড়িতে আসবেন। বাড়িতে আসার পর বাড়িটা ভেরিফাই করবেন যে আপনি কোন জায়গাটায় থাকেন এবং সেখানে বাড়িতে আপনার কে কে থাকে। এবার প্রশ্ন, বাড়িতে আসার পরে আপনার স্কুল সার্টিফিকেট এবং বয়সের সার্টিফিকেটটা দেখবে। যেই বয়সটা আপনি ওখানে লিপিবদ্ধ করেছেন সেই বয়সটা কিসের ভিত্তিতে, অর্থাৎ আপনার স্কুল লিভিং সার্টিফিকেট না বার্থ সার্টিফিকেট না কিসের ভিত্তিতে, সেই সার্টিফিকেটটা অরিজিনাল দেখবে এবং তার ক্যামেরাতে সেটার কপিটা ওনারা তুলবেন। তোলার পরে আপনাকে বলবে যে আপনার মা বেঁচে আছেন কি বাবা বেঁচে আছেন।
যদি মা বাবা বেঁচে থাকেন তাদেরকে ইন্ট্রোগেশন হবে, তাদের ছবি উঠবে। যদি বলেন যে আমার মা মারা গেছে কি বাবা মারা গেছে, তাহলে আপনার মা বাবার ডেথ সার্টিফিকেটের কপিটা এখানে দিন। ডেথ সার্টিফিকেটের কপিটার উনি তুলবেন ছবি, প্রত্যেকটা ছবি তুলবেন, এবং তোলার পর ওনারা যখন স্যাটিসফাইড হবেন তখন আপনাকে বলবেন যে আমাদের দিক থেকে এনকোয়ারিটা কমপ্লিট হয়েছে, পাসপোর্ট অফিসে আমরা পাঠাবো। তার মানে বুঝতে পারছেন কি কংক্রিট রাস্তা কি কংক্রিট। অর্থাৎ আপনি ভাড়া মা নিয়ে চলতে আসতে পারবেন না, ভাড়া বাবাকে নিয়ে আসতে পারবেন না, আপনাকে অরিজিনাল আপনার যা আছে বাড়িতে করবে, বাড়ির আশেপাশে জিজ্ঞাসা করবে যে এর নাম কি আছে, কতদিন থাকছে, কি ব্যাপার আছে, প্রত্যেকটা জিনিস খুব কংক্রিট এবং ডকুমেন্টারি এভিডেন্স খুব প্রমাণিত। এবং তারপর আপনার কাছে যেই পাসপোর্টটা আসবে সেটা একটা পোস্ট অফিসের মাধ্যমে আসবে, এবং সেটা কিন্তু একটা পাসপোর্ট অফিসের প্রিন্টেড খামে আসবে। খামটা কিন্তু ওয়াটারপ্রুফ। আমি আজকে খামটা নিয়ে আসিনি, খামটা আমার কাছে আছে, আমি আসার সময় খুঁজে পেলাম না, কিন্তু ওই প্রিন্টেড খামের মধ্যে আপনার কোনো যে খামটা রয়েছে সেটা পাসপোর্ট সেবা, এই কথাটা লেখা আছে ভারত সরকার, এবং তারপরে আপনার নাম অ্যাড্রেসটা টাইপ করা আছে, মানে কোনো সাদা কাগজে লিখে ওটাকে মানে পেস্ট করে দেওয়া হয়নি, ওর মধ্যে টাইপ করা আছে। এবং উল্টো পিঠে দেখবেন, আজকে ওটা নিয়ে আসলে খুব ভালো হতো, উল্টো পিঠে দেখবেন যে ওখানে রিজনস, আপনি যদি এটা লোকটাকে যদি না পাওয়া যায় তাহলে কি রিজনসের জন্য সেই লোকটা ঘুরে যাচ্ছে পোস্ট অফিসে, সেই রিজনসটা ওখানে টিক মারতে হবে। অর্থাৎ 1 নম্বর রিজনস হচ্ছে ডোর ক্লোজড, আপনি অনেক বেল মারলেন কিংবা দেখলেন তালা বন্ধ। দ্বিতীয়ত দেখতে পারলেন যে অনেক কিছু রয়েছে এখানে, যেই লোকটাকে পাওয়া যাচ্ছে না। 3 নম্বর হয়তো দেখা গেল যে উনি এই অ্যাড্রেসে থাকেনি না। 4 নম্বর হচ্ছে যে আদার্স, মানে ধরুন পাসপোর্টটা অ্যাপ্লিকেশন করেছে কিন্তু ইনস্ট্যান্ট তারপরের দিন মারা গেছে, ঠিক আছে। মানে এতগুলো নিয়ম মেনে তারপরে পাসপোর্ট হচ্ছে। আমি রাজেশের কাছে, রাজেশ স্যার যেগুলো বলছেন যে এতগুলো নিয়ম, তারা তো সেগুলো পাচ্ছেন না, কিন্তু তারপর তারা এই ডকুমেন্টসগুলো কি করে, কোথা থেকে বানাচ্ছে? এটা আমি বলে দিই, এটা রাজেশের ব্যাপার নয়, এটা পুলিশের ব্যাপার। হ্যাঁ বলুন। ব্যাপারটা হচ্ছে তাহলে আপনাদের এই যে সাধারণের জন্য যে বক্তব্য, আবার যে দেখুন কত ড্রেস্ট্রিক্ট, মানে 1, 2, 3, 4 করে করা হয়েছে, এখানে 2 নম্বরই করার কোনো সুযোগ নেই। তাহলে 2 নম্বরটা হচ্ছে কিভাবে, এই প্রশ্ন এটাই সবথেকে বড় প্রশ্ন। এটাই প্রশ্ন। হ্যাঁ, ডকুমেন্টসগুলো কোথা থেকে তারা পাচ্ছে? যখনই একটা বাংলাদেশি জঙ্গি কিংবা বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতবর্ষে ঢুকছে, তখন সাথে সাথে তারা এপারে আসার পরে যে কোনো সীমান্তে লোক বসে আছে, আপনার কি পাসপোর্ট করতে হবে, আপনার কি আধার কার্ড করতে হবে, আপনি অটোমেটিক্যালি বলবেন হ্যাঁ। এবার আপনাকে একটা লামসাম টাকার কথা বলবে যে এই টাকা দিলে আমি করে দেবো। তারা কি করবে, তারা যে কোনো একজন পলিটিক্যাল নেতার কাছে নিয়ে যাবে, নিয়ে বলে এই 20 বছর ধরে আমার বাড়ির পাশে থাকে, ঠিক আছে, একটা অ্যাড্রেস ঠিক করা আছে, বলে আমার 20 বছর ধরে আমার বাড়ির পাশে থাকে, একে আমি অনেক দিন ধরে চিনি, এই তো ওর বাবা মারা গেছিলো তখন আমি গেছিলাম ওর সাথে। তার নাম কিন্তু পাল্টে গেছে, তো তখন আসবে হয়তো কুরবান আলী, কিন্তু এখানে নাম হয়ে গেল সন্দীপ দাস।